পাহাড়ি ঢলে পানি বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে, প্লাবিত নিচু এলাকা। যাত্রীর চাপ বাড়লেও সিরাজগঞ্জে মহাসড়কে নেই যানজট, নিরাপদ ঈদ যাত্রার আশা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট, সন্তুষ্টি জানালেও বাস্তবায়ন নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। নড়াইল ও খাগড়াছড়িতে খামার থেকে বিক্রি হচ্ছে গরু, হাটেও জমজমাট বেচাকেনা। জামালপুর থেকে গরুর বিশেষ ট্রেন চালু, ঢাকায় আনার খরচ প্রতি গরু 500 টাকা। স্বাগত দেশযোগে, সাথে আছে চৈতি সরোবর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর তাণ্ডবে বেহাল সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ। বাঁধ উপচে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানির নিচে তলিয়ে গেছে জকিগঞ্জ বাজার। একই অবস্থা বিয়ানীবাজার উপজেলারও, বিভিন্ন ইউনিয়নে প্রবেশ করেছে বিয়ানীবাজার উপজেলার পানি। এছাড়া সিলেট বিয়ানীবাজার সড়কের একাধিক অংশ তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় সুরমা কুশিয়ারা নদীর 53টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে জেলা প্রশাসন। তারেক আহমেদ সানির ছবিতে হুসান আহমেদ সুজাদের প্রতিবেদন। রবিবার রাতে কুশিয়ারা নদীর বাঁধ উপচে পানি ঢুকে পড়ে সিলেটের জকিগঞ্জ উপজেলায়। মুহূর্তেই প্লাবিত হয় আশপাশের জনপদ, তলিয়ে যায় জকিগঞ্জ বাজার। পানির স্রোতে রাড়াই গ্রামে প্রায় 100 ফুট জায়গা জুড়ে ভাঙন শুরু হয়েছে, আর বাখরশালে ভেঙেছে প্রায় 50 ফুট এবং লোহার মহলে 30 থেকে 40 ফুটের মতো বাঁধ। এসব এলাকা দিয়ে তীব্র স্রোতে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এরই মধ্যে ডুবে গেছে বসতঘর, হাট বাজার, সড়ক ও কৃষি জমি। এ অবস্থায় কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন। প্রতি বছর ওইবার বন্যা, সামনে গত বছর হয়েছিল, এবারও হয়েছে। অনেক মানুষ আছে যে ঘর বাড়ি ডুবে গেছে, যাদের বাড়ির শুকনো আছে ওদের কাছে যাচ্ছে। একই রকম অবস্থা বিয়ানীবাজার উপজেলাতেও। আলীনগর, দুবাগ, শেওলা ও কুলারবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে কুশিয়ারা নদীর পানি ঢুকতে শুরু করেছে। সিলেট বিয়ানীবাজার সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সময় সময় পানি খালি বাড়তে আছে, আমরা ও দেখা না আছে, সম্পদ ও বহা গাঙ্গে নিলেও আছে আর রাখলেও তাই আমরা আসতে পারছি। পানি বেড়ে যাওয়ায় সুরমা কুশিয়ারা নদীর 53টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছে সিলেট জেলা প্রশাসন। পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলায় 68টি আশ্রয় কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্য যে ঢলগুলো এসেছে সেগুলো কোনোটাই কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি, কিন্তু এইটা বিপদসীমা অতিক্রম করেছে এবং একই সাথে কিছু কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিচ্ছে। এই ভাঙ্গনগুলো একসাথে করে পানি উন্নয়ন বোর্ড অলরেডি ইমার্জেন্সি বরাদ্দের জন্য চিঠি লিখেছে। আমরাও আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে এটা দ্রুত পাওয়া যায় আর কি, এবং এটা এই ভাঙ্গনগুলো একটু মেরামত করা যায় দ্রুত গতিতে। এখন পর্যন্ত সুরমা কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, আমনশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঝড়ের কারণে সিলেট মৌলভীবাজারের নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার কতটুকু অবস্থান করছে এবং কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার ভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে দিই যে সিলেটে যে কানাইঘাট পয়েন্টটি আছে সুরমা নদী, সেখানে কিন্তু 1.91 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও যেটি জকিগঞ্জে কুশিয়ারা নদীর 1.95 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও শেওলা নদী, সেটা হচ্ছে 0.47 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেটের একটি হচ্ছে স্বস্তির খবর বলাই যায়, কারণ এই মুহূর্তে সিলেটের আকাশে সূর্য দেখা দিয়েছে এবং গত সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত মাত্র 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে শুধু সিলেট না, যে চেরাপুঞ্জি ভারতের মেঘালয়ে যে বৃষ্টিপাত হচ্ছে সেখানেও বৃষ্টিপাত কমে গেছে।
বলে রাখা উচিত যে সিলেটের জকিগঞ্জ যে এলাকাটিতে নদীর পানি বিপদসীমার উপরে যাওয়ার পর ডাইক উপচে পানি বিভিন্ন জকিগঞ্জ বাজার সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত করেছে। আপনাকে আমরা যতটুকু জানি যে গত 2022-23 এবং যে বন্যাগুলো আমরা দেখেছিলাম সেই বন্যার তুলনায় এখন পর্যন্ত ভয়াবহতা আসলে কিছুটা কম, তবে ভোগান্তি প্রচুর আছে যেহেতু সড়ক ডুবে গেছে, যোগাযোগ ব্যবস্থায় একটি সমস্যা তৈরি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলেছেন যে এইভাবে যে পরিস্থিতি আছে, যে বৃষ্টি কম, যদি সূর্য দেখা দেয় আগামী 2 দিন, তাহলে পানির স্রোতটি আপনি যতটুকু দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত কিন্তু পানি নেমে যাচ্ছে সিলেট থেকে। তো আশা করা যায় যে আগামী 2 দিন বা 3 দিন যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে এই পানিগুলো কিন্তু দ্রুত নেমে যাবে। আমি জেলা প্রশাসনের উপজেলা প্রশাসন কানাইঘাট উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সেখানে কিন্তু বিপদসীমার উপরে কিন্তু নদীর পানি আছে, তবে এখন পর্যন্ত কোনো গ্রাম প্লাবিত হয় নাই। তারা আশা করছেন যদি পানির স্রোত এবং বৃষ্টিপাত কম থাকে সেখান থেকেও কিন্তু বিপদসীমা থেকে পানি নেমে যাবে দ্রুত। তবে জেলা প্রশাসন এবং বলছেন যে যদি কোনো কারণে পাহাড়ি ঢল, মূলত যে সিলেটের বড় সমস্যা সেটি হচ্ছে চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যে যে বৃষ্টিপাতটা হয়, অতিমাত্রা বৃষ্টির ফলে কিন্তু যে পাহাড়ি ঢলটা নামে তার প্রথম আঘাতটা কিন্তু সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো, যদি বলা যায় প্রায় 10টি উপজেলা কিন্তু সিলেটের সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে প্রথমে আঘাত করে এবং কয়েক শো গ্রাম একসাথে প্লাবিত হয়ে যায় এবং লাখ লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হন, যার কারণে তারা প্রথমে প্রাথমিক সব প্রস্তুতি রেখেছেন এবং সীমান্তবর্তী এলাকায় তারা স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা যেন যদি ফ্লাশ ফ্লাড তৈরি হয় তারা যেন নিজের গৃহপালিত পশু এবং নিজেদের যানমালের নিরাপত্তা দিতে পারেন এবং দ্রুত সময়ের মধ্যে সেসব এলাকা মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা করে রেখেছেন। তবে এখন পর্যন্ত আসার খবর হচ্ছে এখন সকাল থেকে এখন পর্যন্ত সিলেটে কোথাও বৃষ্টি হয় নাই, যদি বৃষ্টি না হয় তাহলে পানিটি দ্রুত নেমে যাবে এবং জকিগঞ্জেও কিন্তু পানিগুলো নামতে শুরু করেছে আমরা খবর পেয়েছি। তবে আশা করা যায় যে যদি পানির সড়ক যে বাজার জকিগঞ্জের মূল বাজারে পানি প্রবেশ করেছে, সেখানে প্রায় কয়েক হাজার দোকানপাট আছে সেগুলোতে পানি প্রবেশ করেছে। যদি আজকে পানি না নামে তাহলে অনেক বাজারের ক্ষয়ক্ষতি হবে। তবে আশা করছেন যদি বৃষ্টি কমে যায় তাহলে সেখান থেকে পানিও নেমে যাবে। এই ছিল আমার কাছে বিস্তারিত। মিঠু, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঝড়ের কারণে সিলেট ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যায় পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মেঘালয়ে বৃষ্টি না কমায় বেড়েই চলেছে সিলেটের সবগুলো নদ নদীর পানি, যে কারণে এখনও নিচু এলাকা থেকে পানি সরেনি, দুর্ভোগ কমেনি মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখনও বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে উত্তরে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃষ্টি আর ঢলের কারণে সুরমা, কুশিয়ারা সহ ছোট বড় সব নদ নদীর পানি বেড়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার নিচু এলাকা। রবিবার বৃষ্টি কমলেও সোমবার সকাল থেকে সেখানে আবারও বৃষ্টি শুরু হয়। এতে জনজীবনে দেখা দেয় ভোগান্তি। সুনামগঞ্জেও নদীর পানি হাওরে প্রবেশ করায় সুরমা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় নদ নদীর পানি কমে যাবে। সুরমা নদীর পানির লেভেল ছিল 6.86, অর্থাৎ বিপদসীমার প্রায় 94 সেন্টিমিটার নিচে এবং সুনামগঞ্জের গত 24 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে 25 মিলিমিটার, যেটা গতকালকের তুলনায় অনেক কম। হবিগঞ্জের পূর্ব ভাদই এলাকায় বাঁধ এবং শহরের কামরাপুরের কুড়িপট্টিতে বাঁধে ধস নেমেছে। সেখানে খোয়াই নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। বাঁধটা ভাঙলে আমাদের এই 2 নং ওয়ার্ড, এই যে গ্রামবাসী আছে, প্রথমে এই গ্রামবাসী একদম পানির সাথে মিশে যাবে বাড়িঘর। বাঁধটা ভাঙলে পরে হাজার হাজার করে অনেক টাকা ক্ষতি করতে। মৌলভীবাজারে মনু ছাড়া অন্য সব নদীর পানি কমেছে, কিন্তু দুর্ভোগ কমেনি ডুবে থাকা নিচু এলাকার মানুষের। এখন পর্যন্ত জেলার কোথাও বাঁধে ভাঙন হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি মানুষ ঘুমাইতে পারেন না, রাইতে কষ্ট হয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগরা, মণিয়ন্দ এবং দক্ষিণ আখাউড়া ইউনিয়নের অন্তত 19টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার 450টি পরিবার এখনো পানিবন্দী।
কুড়িগ্রামে তিস্তা নদীর পানিতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এবং ঘড়িয়ালডাঙ্গা এবং উলিপুর উপজেলার দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়নের চরাঞ্চল ডুবে গেছে। তলিয়ে গেছে বাদাম, মরিচ, পাটসহ রবি শস্য। গতকালকে বিকেলবেলা হঠাৎ পানি বাড়াতে ওই চর তলে গেছে। ধান, ভুট্টা এবং আরো অনেক কিছু তলিয়ে গেছে। ময়মনসিংহেও পুরনো ব্রহ্মপুত্রের পানি বাড়তে শুরু করেছে, তবে এখনও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বনশ্রী হালদার, ৭১। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২,০০০ মানুষ। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, জেলার কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার মানুষ কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার এলাকায়। আপনি জানেন যে টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার মোগরা, মণিয়ন্দ ও আখাউড়া দক্ষিণ এই ৩টি ইউনিয়নের প্রায় ১৯টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তবে গতকাল থেকে দুপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আপনি জানেন যে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছিল ৪৫০টি পরিবার। এতে ৬১ হেক্টর কৃষি জমি আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিন্তু ১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজও চলছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে হাওড়া নদীর পানি এখন বিপদসীমার ১.২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইটনা, কয়নেল বাজার বাঁধগুলো এখন অক্ষত রয়েছে। যদি আপনি জানেন যে গতকাল দুপুরেও কিন্তু এখানে আখাউড়া স্থলবন্দরগামী যে প্রধান সড়কটি তার সেই সড়কের বিভিন্ন অংশে পানি ছুঁই ছুঁই করছিল এবং কোনো কোনো অংশ পানিতে তলিয়ে গেছিল। আজকে কিন্তু এই সড়ক থেকে পানি ১ থেকে ২ ফুট নিচে নেমে গেছে। ইতিমধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে তাদের যে ক্ষতিগ্রস্ত জমি রয়েছে, জমি থেকেও পানি নামতে শুরু করেছে। তবে কৃষি বিভাগ বলছে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু পানি সরে যাবার পর পুরোপুরি নিরূপণ করা সম্ভব হবে। এছাড়া কিন্তু স্থলবন্দরের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। স্থলবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে যদি বৃষ্টিপাতের ঘটনা না ঘটে তাহলে সহসাই পরিস্থিতির আরো উন্নতি হবে বলে তারা আশা করছেন। চৈতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে আমার কাছে এটাই ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জালালউদ্দিন রুমি। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়নে করণীয় নির্ধারণে বিভিন্ন খাল নালা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার নগরের কালামিয়া বাজার, মিয়াখান নগর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন কার্যক্রম ও বীরজা খাল পরিদর্শন করেন সিটি মেয়র। এ সময় তিনি বলেন, নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। তবে নিয়মিতভাবে খাল নালা পরিষ্কারের জন্য পর্যাপ্ত বাজেটের প্রয়োজন, সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া খাল নালায় বর্জ্য না ফেলার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা যে সাধারণ খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে ৩০০ কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও আর ১০০ কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে, বিনা সুদে, বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত হবে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেন করা সহ নির্মাণ কাজ শেষ হওয়ায় এবার সিরাজগঞ্জ হয়ে সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছে প্রশাসন।
কর্মকর্তারা বলছেন, ঢাকা বগুড়া মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ শেষ হওয়ায় খুলে দেওয়া হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন। এছাড়া মহাসড়ক সংলগ্ন পশুরহাটের যানবাহন, অটোরিকশা, থ্রি হুইলার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। ইউসুফ জাহান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। যমুনা সেতু ও সেতুর পশ্চিম পারের ২২ কিলোমিটার সংযোগ সড়ক দিয়ে উত্তরবঙ্গের দিকে সারা বছরই ২০ থেকে ২২,০০০ যানবাহন চলাচল করে, কিন্তু ঈদ মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৮ থেকে ৫০,০০০, ফলে দুর্ভোগ বাড়ে কয়েকগুণ। তবে এবার ঈদযাত্রা স্বস্তির হবার আশা সংশ্লিষ্টদের, কারণ মহাসড়কটি ৪ লেন হওয়ার পাশাপাশি হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ এবং ঢাকা বগুড়া মহাসড়ক ৪ লেনের কাজ শেষ হওয়ার সুবিধা মিলছে এখনই। তবে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার সহ ৩ চাকার যানবাহন এবং পশুবাহী যানবাহন দুর্ভোগের কারণ হতে পারে বলছেন যাত্রী ও চালকরা। আগে মহাসড়কের 4 লেনের রাস্তা চালু ছিল না, এবার চালু হয়েছে বিধায় যানজটের সম্ভাবনা একটু কম হবে আশা করি। দেখলাম 6 লেনের রাস্তার কাজ চলতেছে, আমরা আগেও চলাচল করছি, অনেক যানজট দেখছি আমরা, তো এখন আলহামদুলিল্লাহ কোনো যানজট পাইনি। এখনো যানজট শুরু হয়নি, পশুবাহী যেগুলো গাড়ি আছে একটু চাপ দেখেছি, কিন্তু এখনো যানজট শুরু হয়নি। যানজট হওয়ার আশঙ্কা আপনার বর্তমানে চৌরাস্তা বাইপাসে, যদি ওইখানে যানজট না হয় আর ঢাকার ভিতরে আর যানজট হবে না। আর আগে গরুর গাড়িতে লোকাল বাস, চারিদিকে ট্রাক এটা সেটা আইসা এখানে জঞ্জাট হয়ে যাইতো, জাম বাজা যাইতো, তবে এখন আশা করি জাম বাজার কোনো। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যমুনা সেতু পশ্চিম ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কের কাজ শেষ হয়েছে, পাশাপাশি ইন্টারচেঞ্জের সকল সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে, তাই স্বস্তির ঈদ যাত্রা করবে মানুষ। আমরা চেষ্টা করছি যে আরো কিছুটা স্বচ্ছন্দ আমরা জনগণ দিতে পারি কিনা, আরো কিছুটা ট্রাভেল টাইম কমাতে পারি কিনা। যেমন ধরেন আমরা হাটিকুমরুল ইন্টারচেঞ্জের এখানে দাঁড়িয়ে আছি, আমরা চেষ্টা করবো এবার যে পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। আর হাইওয়ে পুলিশ বলছে, ঈদযাত্রা নিরাপদ করার পাশাপাশি পশুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তারা। বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আশা করতেছি আমরা পবিত্র ঈদুল আজহার আগে এগুলো কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের যেসব সড়কের আশেপাশে যেসব গরুর হাট আছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় গরুর হাট আছে, আমাদের পুলিশ সুপার স্যারের উপস্থিতিতে আমরা হাট মালিকদের সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি। আশা করতেছি আমরা ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহা আরো বেশি তুলনামূলক স্বস্তির উদযাপন উপহার দিতে। পুলিশ প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সিরাজগঞ্জের ৪৮ কিলোমিটার মহাসড়কে থাকবে ৫ শতাধিক পুলিশ সদস্য। মনিরা কাজল, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, তবে দুটি মহাসড়কে এখনো পর্যন্ত যানজট দেখা যায়নি। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্টেশন রোড, কলেজ রোড, বোর্ড বাজার, চন্দনা চৌরাস্তায় ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কেউ কোনো অভিযোগ করেছে কিনা বিস্তারিত জানাবেন। এখনো পর্যন্ত গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা মহাসড়ক, মহাসড়ক ভিত্তিতে কোথাও যাত্রীদের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। আপনি যে পয়েন্টগুলি বললেন, বোটবাজার, টঙ্গী স্টেশন রোড, চেরাগালি মার্কেট, চান্দনা চৌরাস্তায়, এই সকল পয়েন্টগুলিতে যাত্রীর চাপ বেড়েছে। অর্থাৎ যারা কিনা একটু আগেভাগে পরিবার পরিজনকে পাঠানোর চেষ্টা করছেন বা যারা পাঠিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তের দুর্ভোগ লাঘবের জন্য, তারা রওনা দিয়েছেন। আমরা দেখছি যে সকাল থেকেই লোকজন যাচ্ছে, তবে সেটা সংখ্যায় খুব বেশি নয়, খুব কম সংখ্যক মানুষই এখন পর্যন্ত তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য এই মহাসড়ক দিয়ে যাচ্ছেন। আমি যেই পয়েন্টটিতে রয়েছি, চান্দনা চৌরাস্তা, এটি হলো এই ঢাকা মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে সবচেয়ে বেশি যানজট হয় ঈদের আগে। আজকে এখন পর্যন্ত তেমন কোনো যানজটের আমরা চিত্র দেখিনি, তবে আবার একই সাথে যে পুলিশের পক্ষ থেকে যে ধরনের কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয় বা অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেটাও খুব একটা চোখে পড়েনি। তবে যদি বৃষ্টি হয় তাহলে চান্দনা চৌরাস্তা, বগুড়া বাইপাস সহ কয়েকটি পয়েন্টে
বৃষ্টি জমে যায় প্রচণ্ড আকার বৃষ্টি হলে এবং সেখানে দুর্ভোগ লেগে থাকে। যদি বৃষ্টি হয় সেটা যাতে না হয় তার জন্য ইতিমধ্যে কিছু জায়গায় খাল বা ড্রেন পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করাও হয়েছে কিছু কিছু জায়গায়। একই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে 3 চাকার স্বল্পগতির যানবাহন এবং চলাচল করায় দুর্ভোগ বাড়ে এবং একটু সমস্যা হয়। একই সাথে যেখানে সেখানে যাত্রী ওঠানামা বাসের এটা একটা দুর্ভোগের চিত্র হয়ে দাঁড়ায় শেষ মুহূর্তে আমরা দেখি। এবং গাজীপুরের টঙ্গী বিশেষ করে এবং নাজুর দুটি এলাকায় মহাসড়কের পাশে গরুহাট থাকার পশুরহাট থাকার কারণে কিছুটা দুর্ভোগ নেমে আসে। এখন পর্যন্ত উত্তরবঙ্গ বা উত্তরাঞ্চল থেকে আমরা দেখেছি যে কিছু কিছু যানবাহনে পশু আসছে, কুরবানির পশু বিশেষ করে গরু বা মহিষ, সেগুলো আসার জন্য যাতে এই জন্য যাতে মহাসড়কে দুর্ভোগ না লাগে বা দীর্ঘ যানজট সৃষ্টি না হয় সেই জন্য প্রশাসন খেয়াল রাখছে। আর এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমুর এলাকায় গতকালই পুলিশ সদস্যদের ব্রিফ করে তাদের সড়কে নামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে সেখানে কোনো দুর্ভোগ না হয়। যেহেতু চন্দ্রা তিমুর এলাকায় বরাবরই প্রতি ঈদের সময় কিছু না কিছু দুর্ভোগের চিত্র দেখা যায়, সেই দুর্ভোগটা যাতে তেমন না হয়, ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক হয় সেই জন্যে পুলিশের পক্ষ থেকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ এর মধ্যে নেওয়া হয়েছে, সভা করা হয়েছে। আমরা দেখেছি যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে পরিবহন মালিকদের সাথে এবং অন্যান্য যারা রয়েছে সড়ক সংশ্লিষ্ট তাদের সাথে সভা করেছে। মেট্রোপলিটন পুলিশ বিআরটিএ যৌথভাবে সভা করেছে। আপনি জানেন যে বিআরটিএ একটি দুর্ভোগের অন্যতম কারণ এবং বিআরটিএর যে প্রজেক্টের কারণে ময়মনসিংহ থেকে যে ঢাকাগামী লেনের এই জায়গাটায় এখনও যেহেতু যেই লেন ফ্লাইওভারটি রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে চান্দনা চৌসে, সেই ফ্লাইওভারটি এখন চালু হয়নি। সেই কারণে এই জায়গাটিতেই খুব দুর্ভোগের সৃষ্টি হয়। আমরা দেখেছি কখনো কখনো এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তো সেই জায়গাটিতেও যাতে দুর্ভোগ এবার না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ অতিরিক্ত থাকবে, সাথে সাথে কমিউনিটি পুলিশ বা স্বেচ্ছাসেবক টিমও দায়িত্ব পালন করবে। এক কথায় স্বস্তিদায়ক করার জন্য প্রশাসন যৌথভাবেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। মোটামুটি এই ছিল ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের আজকে সকালবেলার চিত্র। ইকবাল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইকবাল সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে এলেঙ্গা বাস স্ট্যান্ডে তিনি জানান, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে যেন মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশ সদস্যরা কাজ করছে। ঈদের আগে মহাসড়কের ডাকাতি রোধে অতিরিক্ত পুলিশ সদস্য কাজ করছে। এছাড়া সাম্প্রতিক যেসব ডাকাতির ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। ডাকাতি প্রতিরোধে আমাদের জেলা পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। তারা সারারাত্রি মোবাইল পেট্রোল এবং পিকেট, সিনিয়র অফিসারদের তদারকি সবগুলি অব্যাহত রেখেছে। আর ইতিমধ্যে যেগুলি ডাকাতির দস্যুতা হয়েছে সেগুলির ব্যাপারেও তদন্ত অব্যাহত আছে এবং ডাকাত তাদের ধরার অভিযান অব্যাহত আছে। আশা করা যায় যে খুব দ্রুতই আমরা আইনের হাতে তাদের নিয়ে আসতে পারবো। কক্সবাজারে কোরবানির জন্য কেনা গরু লুট হবার পর উদ্ধার করতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে কিশোর পারভেজ নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে 2 জন। সোমবার রাতে রামুর জাদিমুরা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতের হামলায় আহত ফোরকান জানান, পারভেজ সহ একাধিক ব্যক্তি গর্জনিয়া থেকে গরু কিনে কলঘর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত 9টার দিকে জাদিমুরায় একদল ডাকাত তাদের গতিরোধ করে গরু লুট করে নেয় এবং তাদের মারধর করে পালিয়ে যায়। পরে রাত 11টার দিকে একটি বাড়িতে গরুগুলোর সন্ধান পাওয়া যায়। গরু উদ্ধারে গেলে সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে ডাকাত দল এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে ছুরির আঘাতে আহত 3 জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক প্রদীপ বৈদ্যর মরদেহ
ফেরত দিয়েছে বিএসএফ। তথ্যটি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আফসার। সোমবার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার রাত 11টার দিকে দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হন প্রদীপ। পরে বিএসএফ তার মৃতদেহ ভারতের কৈলাসহর হাসপাতালে রাখে। নোয়াখালীর হাতিয়ার মেঘনায় ট্রলাডুবির ঘটনার 2 দিন পর আরও এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক শিশু। সোমবার বিকেলে হাতিয়ার চান্দনী ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। গত শনিবার মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে 39 জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ সময় পুলিশ ও কোস্ট গার্ড বেশিরভাগ যাত্রীকেই জীবিত উদ্ধার করে। পরে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসিনা খাতুন ও ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার গিয়াসউদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর নিখোঁজ হন পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও নিহত হাসিনা খাতুনের 3 বছরের শিশু মোহাম্মদ তামিম। সোমবার বিকেলে মেঘনা নদীর পাশে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহটি নিখোঁজ সাইফুলের বলে শনাক্ত করে পুলিশ। নিহত সাইফুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী গ্রামে। চট্টগ্রামে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের ইউনিফর্ম তৈরির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের ছোট ভাই তারিকুল ইসলাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 160 রোল ইউনিফর্ম তৈরির কাপড়। সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তারিকুল ইসলাম ওই কারখানার মালিক। বাকি 3 জন হলেন তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও আতিকুর রহমান। তারা সবাই ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এটি ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ। পঞ্চগড় পৌর এলাকার কাকজিয়াপাড়া গোরস্থানের কবর খুঁড়ে 5টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ঘটনা ঘটে, তবে সোমবার বিষয়টি নজরে আসে এলাকাবাসী। তারা জানান, তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়ার চিহ্ন দেখতে পান। পরে আশেপাশে মানুষকে জানালে সবাই ছুটে আসেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং 5টি কঙ্কাল চুরির সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার শুনানি শেষে সাবেক মেয়র আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে 3টি মামলা শুনানি শেষে আদালত আইভির জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। 2টি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভি হুকুমের আসামি। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন জানিয়েছেন, এরই মধ্যে একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ডে আইভি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গত 9 মে সাবেক মেয়র আইভিকে গ্রেপ্তার করা হয়। এরপর 27 মে মিনারুল হত্যা মামলায় 2 দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কর নির্ধারণে নেই কোনো চমক, নেই উচ্চবিত্তদের কর বাড়িয়ে বৈষম্য কমানোর উদ্যোগ, বরং বাড়তি রাজস্ব পেতে অর্থ উপদেষ্টার চোখ পরোক্ষ কর আদায়ে, যার চাপে পিষ্ট হবে অর্থনীতির প্রাণভ্রমরা মধ্যবিত্ত শ্রেণী। এমনকি কর ফাঁকি বন্ধ ও ফাঁকি হওয়া কর আদায়ও নেই স্পষ্ট দিক নির্দেশনা। শুধু ব্যবসায়ীদের শান্ত করতে উৎসে কর হার কমানোর কিছু ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার প্রথম বাজেটে। রুহুল আমিনের রিপোর্ট। গত কয়েক বছর ধরে বৈষম্যের লজ্জাজনক চূড়ায় বাংলাদেশ। বৈষম্যের সূচক গিনি সহগ রেকর্ড পয়েন্টে 0.5% ছুঁই করছে। সম্পদ পুঞ্জীভূত হচ্ছে অল্প কিছু মানুষের হাতে, আর দারিদ্র্য সীমায় ঘোরাফেরা করছেন বহু মানুষ।
পরিস্থিতি উত্তরণে প্রগতিশীল কর ব্যবস্থা চালুর সুপারিশ করেছিল সরকার গঠিত শ্বেতপত্র কমিটি। ধনীর সম্পদে উত্তরাধিকার কর আরোপ সহ আরও কিছু পদক্ষেপ নেয়ার পরামর্শ ছিল, কিন্তু এসবের কিছুই করেননি অর্থ উপদেষ্টা। শুধু চলতি বাজেটের সর্বোচ্চ কর 30% করার বিধান বহাল রেখেছেন। এতে ধনীদের কর বাড়বে শুধু 5%। যদিও সারচার্জ আদায়ে ধনীদের দাবি মেনে নিয়েছেন সালেউদ্দিন। ধনীদের কর ফাঁকি কমানো, ফাঁকি হওয়া অর্থ আদায়ের বিশেষ কর্মপরিকল্পনা নেই বাজেটে। উল্টো আছে কালো টাকা, ভবন ও ফ্ল্যাটে বিনিয়োগের সুযোগ। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্তের নাভিশ্বাস। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি ছিল করমুক্ত আয়সীমা বাড়ানোর, কিন্তু তা করেননি অর্থ উপদেষ্টা। পরের অর্থ বছরে যখন হয়তো তিনি থাকবেন না সেই চেয়ারে, তখন মাত্র 25,000 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন, আর 5% স্ল্যাব তুলে দিয়ে মধ্যবিত্তকে আগাম চাপের বার্তা দিয়েছেন। শুধু বেসরকারি চাকরিজীবীর করমুক্ত ব্যয় ও পারকুইজিট সীমা বাড়ানো হয়েছে। বিজ্ঞান গবেষণা কর আদায় বাড়াতে পরোক্ষ করে বেশি জোর দিয়েছেন সালেহুদ্দিন আহমেদ। বাণিজ্যিক পণ্য আমদানিতে আগাম কর বাড়িয়েছেন 2.5%। এর মাধ্যমে 4,000 কোটি টাকা অতিরিক্ত আদায় করতে চান তিনি। এছাড়া প্লাস্টিক, মোবাইল সহ অনেক ধরনের পণ্যে ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে। এসবের প্রভাব বেশি পড়বে মধ্যবিত্তের ওপর। তবে উৎসে কর আদায়ে নরম হয়েছেন অর্থ উপদেষ্টা। ঠিকাদারি সহ কিছু খাতে কমানো হয়েছে কর হার। এছাড়া ব্যবসায়ীদের নানান ভুলের জরিমানাও কমানো হয়েছে রিটার্ন দেওয়ার চাপও। ফলে কিছু ক্ষেত্রে খরচ কমবে ব্যবসার। রুহুল আমিন, 71, ঢাকা। অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেছে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। সাধারণ মানুষের দাবি, নিত্যপণ্যের মূল্য নাগালের মাঝে থাকলেই তারা খুশি। আর ব্যবসায়ীরা জানান, বাজার অর্থনীতির জটিল হিসাব নিকাশ তারা বোঝেন না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের বাজেট পেশ নিয়ে খুব একটা হেলদোল নেই কুমিল্লার সাধারণ মানুষের মাঝে। তারা বলেছেন, নিত্যপণ্যের দাম নাগালে থাকলেই তারা খুশি। বাজেটে যে মালের কথা বলা হয়েছে, এগুলো শুধু দোকানদারের উপর প্রভাব পড়বে না, সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। 10-12 হাজার টাকা বা 15 হাজার টাকা বেসিকে যারা জব করে, তাদের তো এখানে বেশি কষ্ট হয়েছে, সাধ্য হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বাজেটের কারণে যেন কোনোভাবে বাজারে পণ্যের দাম বাড়ানোর সুযোগ না পায় কতিপয় অসাধু ব্যবসায়ী, তা নিশ্চিত করতে হবে। অবৈধভাবে ইনকাম করছে তাদের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু বৈধভাবে যারা ইনকাম করছেন তাদের জন্য খুব কষ্টসাধ্য হবে। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, এই সরকারের প্রতি মানুষের অনেক আশা, যে একটা পরিবর্তন এনে দেশকে, দেশের জাতিকে করের বোঝা থেকে রক্ষা করে। বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ময়মনসিংহের ব্যবসায়ীরা। মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা বলছেন, বিগত সময়ে কাগজ, কালি সহ প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও বাজেটে তা কমানো হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট ঘোষণায় জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধ সহ ইনসুলিনের দাম কমানোর প্রস্তাব রোগী ও স্বজনদের স্বস্তি দেবে বলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সাদা কাগজের যে মুদ্রণ, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণ দামে এটি উঠে গেছে প্রায় 3-4 বছর আগে। এইটির ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। চিকিৎসা সামগ্রীর যে দাম কমার যে ইঙ্গিত দিয়েছে, এটিকে আমি পজিটিভভাবে দেখছি। বাজেট নিয়ে সিলেটের ব্যবসায়ীরা মনে করেন, এবারের বাজেট পর্যটন বান্ধব করা জরুরি ছিল। কমিউনিকেশনের জন্য যে গাড়িগুলো আসে, এটার উপরে যে ট্যাক্স থাকে, অনেক সময় আমরা সেইটাকে আমরা চাচ্ছি যে অন্ততকে যারা ট্যুরিজম রিলেটেড করে আনবে, তাদের গাড়িটা অন্ততকে ট্যাক্স ফ্রি করার জন্য। বন্দরনগরী নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকার বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা তাদের। সাধারণ মানুষ প্রত্যাশা করে যে বাজেটটা এমন হবে যাতে সাধারণ মানুষের উপরে যেগুলো অবাঞ্ছিত যে সকল ট্যাক্স আছে, এই বিষয়গুলো যাতে চাপিয়ে দেওয়া না হয়। আমাদের মৌলিক 4-5টা জিনিস, চাল, ডাল, আটা, তেল, এগুলো যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, মধ্যবিত্ত যাতে বাঁচতে পারে। বাজেট আরও ব্যবসা ও জনবান্ধব হতে পারত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী মোকাম নিতাইগঞ্জের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি। রাষ্ট্র স্থিতিশীল করতে হবে, প্লাস ব্যবসাটাকে যতগুলি ইন্ডাস্ট্রি এখন অকেজু অবস্থায় পড়ে আছে সেইগুলিকে চালু করতে হবে, লক্ষ লক্ষ শ্রমিকের কথা ভাবতে হবে, তাইলেই বাজেটের সুফল পাওয়া যাবে। জুন মাসের দ্বিতীয় দিনে 25-26 অর্থ বছরের প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাসান আহমেদ, 71।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট। এটি কতটা ব্যবসা বান্ধব সে বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মাজহারুল হক শাহ। জনাব মাজহারুল হক, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি দেশচোখে। প্রথমে যে জিনিসটি জানতে চাই যে এই সরকার বাজেট দিয়ে পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়, এবং এই বাজেটের সুফল জনগণ কতটা পাবে? ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু কারেক্ট করে নিচ্ছি, আমার নাম মাহফুজুল হক শাহ, আমি সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। গতকালকে যে বাজেটটা প্রণীত হয়েছে সেটা ট্র্যাডিশনাল ওয়েতে বাংলাদেশে যেরকম বাজেট প্রণয়ন করা হয়, বাজেটের যে প্রস্তাবনাগুলি করা হয় সেভাবে করা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও বাজেটের পুরা বিশ্লেষণ আমরা করতে পারবো না, এই জন্য কারণ সম্পূর্ণ বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখনও দেখি নাই। বাট মোটা দাগে যে জিনিসটা আমরা দেখেছি, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যে জিনিসগুলোকে টাচ করেছেন সেখানে আমাদের অনেকগুলি প্রস্তাবকে গ্রহণ করা হয়েছে এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত এসছে, যেগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের নিত্য ব্যবহার্য সাধারণ মানুষের যে পণ্যগুলি আছে সেগুলোর আমদানির ক্ষেত্রে বেশ কিছু শুল্ক এখানে কমানো হয়েছে, যার ফলে আমাদের এই দ্রব্যমূল্যগুলি সাধারণ মানুষ সুলভ মূল্যে ক্রয় করতে পারবে বলে আমরা আশা করছি। আর যে অন্যান্য যে বিষয়গুলি আছে এখানে দেখুন, বাজেটটা প্রণয়ন করা হয় একটা ট্র্যাডিশনাল ওয়েতে এবং একটা আমলাতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি। এই বাজেটটা মাঝে মধ্যে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে প্রণীত হয়ে আসছে এবং মোস্ট অফ দি টাইম আমাদের রাজনৈতিক সরকারের মাধ্যমে এই বাজেটটা প্রণীত হয়ে আসছে। বাজেটটা বাস্তবায়নটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। যে প্রস্তাবগুলি দেওয়া হয়, কিছু প্রস্তাব ভালো থাকে, কিছু প্রস্তাব আমাদের পছন্দ নাও হতে পারে, হয়তো আমাদের বিভিন্ন বক্তব্য থাকতেই পারে, কিন্তু মোটা দাগে যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজেটে যে প্রস্তাবগুলি করে যেটা যেন সুন্দরভাবে যেই বিষয়গুলির জন্য জনগণের সমস্যাগুলোকে সমাধান করার জন্য উল্লেখ করা হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য যে প্রস্তাবগুলি করা হয়েছে সেই ব্যাপারে কিন্তু সরকারের একটা আন্তরিকতা দরকার। এবং আমি মনে করি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সরকারের যে অথরিটিগুলি আছে এগুলির কী ধরনের সক্ষমতা আছে সেটাকে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি গত 53 বছর এটা হতাশাজনক। যদিও বা দেখানো হয় 80-90% এডিবি বাস্তবায়ন হয়ে থাকে, কিন্তু আসলে এডিবি বাস্তবায়ন হয় 50-60% হয় কিনা আমার সন্দেহ আছে। তো সুতরাং এগুলি ট্র্যাডিশনাল ওয়েতে করে হয়ে আসছিল, এগুলির মধ্যে আমরা একটা নতুনত্ব দেখতে চাচ্ছি। জনগণের বক্তব্য হচ্ছে জনগণ দেখতে চায় কি স্বস্তিদায়ক জীবনযাপন এবং জনগণের যেই ফ্যাসিলিটিসগুলি আছে, যে সেবা সংস্থাগুলি সরকারের পক্ষ থেকে সেবা প্রদান করে থাকে জনগণকে, জনগণ গ্রহণ করে থাকে, সেই জায়গায় একটা সুন্দর সুষ্ঠু সিস্টেম যেন এটা বজায় থাকে, এটা হচ্ছে জনগণের চাওয়া। জনগণের আর বেশি কিছু চাওয়া নেই। বর্তমানে আমরা জুলাই বিপ্লবের পরে একটা নতুন পরিস্থিতির মধ্যে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই ইন্টারিম গভর্নমেন্ট সরকার পরিচালনা চাইতে এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন, বিশেষ করে অর্থ উপদেষ্টা মহোদয় সহ। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা ব্যবসায়ীরা চাই একটা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের একটা সুন্দর একটা পরিবেশ। এখানে দেখতে হবে দেশে আমাদের বিনিয়োগ খুবই প্রয়োজন। বিনিয়োগের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় পার্সোনালি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যেগুলিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য আমাদের যে জটিলতাগুলি আছে সেই জটিলতাগুলি কাটানোর জন্য বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকা উচিত বলে আমি মনে করছি। অনেক কিছু হয়তো এখনও আমরা দেখি নাই, কিন্তু বিশেষ করে আমাদের এনবিআরের যে বিষয়টা আছে, এনবিআরকে সংস্কার করতে গিয়ে আমরা কয়েকদিন আগে যেটা দেখেছি সেটা কিন্তু হতাশাজনক। এর মাধ্যমে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে। আমরা যদি একসময় যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যারা বিনিয়োগকারী আছেন ওনারা যদি বিনিয়োগের থেকে বিমুখ হয়ে যায়, সেটা আমাদের অর্থনীতির জন্য কিন্তু ভালো কিছু হবে না। সুতরাং আমরা যেটা মনে করছি, আগামীতে একটা নির্বাচিত সরকার আসবে, আমাদের সম্মানিত রাজনীতিবিদদেরকে উচিত এই বাজেটগুলি, এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি পরিচালনা করার জন্য ওনাদের নিজেদেরকে সক্ষম করে তোলা এবং আমাদের যে আমলাতান্ত্রিক যে সিস্টেমগুলি আছে এগুলিকে আরও আধুনিকায়ন করা, যেটা আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে বলে আসছি। পদে পদে বাধা আমাদের জনসাধারণ ফেস করছে, বেশ কিছু দুর্নীতি করার এখানে সুযোগ রয়ে গেছে সিস্টেমের মধ্যে। সেগুলোকে যদি আমরা এলিমিনেট করতে না পারি তাহলে সুষ্ঠু সুন্দর যে বাজেট প্রস্তাবনা করা হয়েছে সেই প্রস্তাবনাগুলি আপনার বাস্তবায়ন করা অনেক দ্রুহ হয়ে যাবে।
আমরা মনে করছি এই সরকারের পক্ষ থেকে যদিও বা ওনারা বেশি দিন এই সরকার পরিচালনা করবেন না, ওনারা অলরেডি ডিক্লেয়ার করেছেন। নিশ্চয়ই, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে দেশযোগে যুক্ত হওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করছি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট জনগণের জন্য সুফল বয়ে আনবে, একই সাথে হবে ব্যবসা বান্ধব। অপারেশন সিঁদুর শুরুর পর থেকে ভারত বাংলাদেশে 2000 মানুষকে পুশিন করেছে। আরও 2000 সীমান্তে জড়ো করা হয়েছে, যে কোনো সময় বাংলাদেশে পুশিন করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে আরও বলা হয়েছে, যদি আরও 10 বা 20,000 মানুষ বাংলাদেশে পুশিন করতে পারে ভারত। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। গেল 7 মে ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর শুরু করে। একই সময়ে ভারত বাংলাদেশে বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে পুশিন করে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এখন পর্যন্ত 2000 মানুষকে পুশিন করেছে ভারত। একই সাথে আরও 2000 নাগরিককে বাংলাদেশে পুশিন করার জন্য সীমান্তে জড়ো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। গুজরাট থেকে প্রথম শুরু হয়, পরে ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ, বিহার থেকেও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে। ভারতের দাবি, এরা বাংলাদেশি নাগরিক। ইন্ডিয়ান এক্সপ্রেস দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে আরও জানাচ্ছে, পুশিনের শিকার নাগরিকরা বিভিন্ন সময়ে ভারতে এসেছে, এমনকি অবৈধ হয়ে পড়েছে, তাদের টার্গেট করা হচ্ছে। বলা হচ্ছে, দরিদ্র, শ্রমিক, এমনকি সাজা ভোগ করা মানুষও আছে পুশিনের শিকার নাগরিকদের মধ্যে। ভারত কর্তৃপক্ষের দাবি, জেল ও পলাতক জীবনের ভয়ে স্বেচ্ছায় সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানাচ্ছে, আগামী কয়েক মাসে পুশিনের শিকার হতে পারে আরও প্রায় 20,000 মানুষ। সেই প্রস্তুতি ভারত কর্তৃপক্ষ নিয়ে রেখেছে। সংবাদ মাধ্যমটি আরও জানাচ্ছে, ক্ষমতাসীন বিজেপি পুশিনের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। নূরনবী সরকার, 71, ঢাকা। মানিকগঞ্জের খামারিদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নিশ্চয় শুনতে পাচ্ছেন, জেলায় কতটি কোরবানি পশুর হাট বসেছে এবার, এবং হাটের তদারকি নিয়ে প্রশাসন কি বলছে? একই সাথে একটু যদি জানতে চাই, এই খামারগুলোতে বেচা কেনা কেমন দেখছেন? আমরা একটি খামারে আসছি, মূলত আসলে মানিকগঞ্জে 13,295টি খামার আছে, ছোট বড় মিলে। আমরা এর আগে যে খামারিদের সাথে কথা বলছিলাম, তারা আশা করছিলেন যে এই কোরবানির পশুগুলি তাদের খামার থেকে বিক্রি করবেন। তো হাটের কথা যেমনটি জানতে চেয়েছেন, গতকাল থেকে আমরা দেখেছি এই 2-4টি হাট লেগেছে, তবে এখনো সেটা জমে ওঠেনি। আজকে থেকে আমরা একটা ধারণা করা হচ্ছে হয়তো হাটগুলি জমে আসবে। আর খামারিরা এখন পর্যন্ত তেমন গরু বিক্রি হয়নি। খামারগুলি তো আমরা দেখেছি যে বিভিন্ন খামারগুলিতে গরু রয়ে গিয়েছে। এখন যে খামারে আছি, এখানেও তাদের কোরবানি উপযোগী গরু আছে 17টি। তারা বলছেন যে তাদের 2-1টি বিক্রি হয়েছে, বেশিরভাগ গরু কিন্তু এখনো খামারে রয়ে গিয়েছে। এবং তারা আশা করছে যে খামার থেকে যদি গরুগুলি বিক্রি হয়, তাদের অনেক ধরনের সুবিধা হয়, হাসিল নিতে হয় না, পরিবহনের জন্য সুবিধা হয়, যার কারণে খামার থেকে বিক্রি করতে চাচ্ছে। তারা বিভিন্ন খামারিরা আজ পর্যন্ত অপেক্ষা করবেন, আজ না হলে কাল থেকে হয়তো তারা সেই গরুগুলি এই খামারে থেকে হাটে নিয়ে যাবেন, হাট থেকে বিক্রি করবেন। তো এখানে চৈতি প্রাণী সম্পদ কর্মকর্তাও আছেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তিনি গতকাল কয়েকটি হাট পরিদর্শন করেছেন এবং হাটের যে অভিজ্ঞতা, হাট সম্পর্কে আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে চাই। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি যে আমরা তো জানি যে 13,295টি খামার আছে মানিকগঞ্জে। আপনি গতকালকে বলেছিলেন যে হাটে গিয়েছেন, কি অবস্থা খামারিদের আর হাটের কি অবস্থা যদি আমাদেরকে একটু। ধন্যবাদ আপনাকে। আমি গতকাল মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার মানিকনগর পশুর হাট এবং জয়মন্ডপ পশুর হাট দুইটা আমি পরিদর্শন করি। তো সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে এবং ওখানে প্রচুর পরিমাণে গরুর হাটে আসছে এবং গরুর বেচা বিক্রি এখনো পুরোদমে শুরু হয়নি, যেহেতু এখনো ঈদের আরো 4 দিন বাকি। সেই জন্য হয়তোবা আজকে থেকে অথবা আগামীকাল থেকে বেচা বিক্রিটা পুরোদমে শুরু হবে। তো আজকেও আমাদের আরিতা একটা হাট আছে, এই হাটে আমরা পরিদর্শনে যাব এবং আরিতা হাটটি মূলত জেলার বাইরের যে আমাদের জেলার এনিমেল, পাশাপাশি হচ্ছে আমাদের ফরিদপুর,
সিরাজ বিভিন্ন জায়গা থেকে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে মানিকগঞ্জে এবার কি পরিমাণ গরু উৎপাদন হয়েছে এবং উদ্বৃত্ত আছে? আচ্ছা, মানিকগঞ্জ জেলায় আমাদের ৮৩,১০৪টি পশু আছে। এই পশুগুলিকে আমরা আমাদের যে জেলার চাহিদা প্রায় ৫২,০০০-এর কিছু উপরে জেলার চাহিদা আছে, এবং ৩০,০০০-এর মতো পশু আমরা জেলার বাইরে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে রাজধানী শহরে বিক্রি করা হবে। অনেক অনেক ধন্যবাদ। চৈতি, শুনছিলেন আসলে মূলত আজ থেকে হাট জমে উঠবে এবং মানিকগঞ্জে মোট ১৯টি হাট আছে। প্রতিটি হাটে আজ থেকে বিভিন্ন জায়গা থেকে গরু আসবে এবং হয়তো ক্রেতা বিক্রেতার একটা সমাগম হাটগুলিতে ঘটবে। মিহির, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে খামারিদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর আজিমপুরে বিনামূল্যে চক্ষু শিবির হয়েছে। সোমবার দিনভর আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনভর ৫ শতাধিক রোগীকে চিকিৎসার পাশাপাশি ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পে ১০ জন চিকিৎসক অংশ নেন। চাঁদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সোমবার জেলার বাবুরহাট কলেজ মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্ক উপকমিটির সদস্য মোহাম্মদ আজম খানের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ হয়। অনুষ্ঠানে রাশেদ জাহান তুষার খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০০ দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দীপু। এ সময় ২০০০ নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও 3 পিস বিতরণ করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে ও বিএনপি নেতা সায়েদ আল নোমান। এ সময় তার রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং অবদানের কথা স্মরণ করে বক্তৃতা দেন দলের নেতাকর্মীরা ও ঘনিষ্ঠজনরা। অনুষ্ঠান শেষে তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মানে আমাদের হয়তোবা ক্ষতি হতে পারে এই চিন্তাটা উনি বারবার করতেন যে এটা হয়তোবা তাদের উপর তাদের উল্টো ক্ষতি হয়ে যেতে পারে, অথবা কেউ হয়তোবা সেখানে কোনো ট্রমা, ইনজুরি এগুলো হতে পারে। সো দ্যাট এই জিনিসগুলো ছোটোখাটো ব্যাপার, কিন্তু ইট মিনস লট। এইগুলো বলার অর্থ হচ্ছে যে সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এই ধরনের আদর্শ রেখে গেছে এবং এই সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম। সেখানে জনাব আব্দুল্লাহ নোমান জল করে জ্বলবে স্মৃতির পাতায়। সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন। চলছে দেশজোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।